আসসালামু আলাইকুম বন্ধুরা। গত প্রায় 10 থেকে 15 দিন আগে আমি প্যারাসাইট নামের একটা জাপানিজ মুভির গল্প আপনাদের জন্য এনেছিলাম, যেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। তাই আজকে আমরা ওই মানুষের মাথা খাওয়া অদ্ভুত প্যারাসাইট এলিয়েনদেরকে নিয়ে তৈরি প্যারাসাইট মুভিরই পার্ট 2 এর গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই শিনিচি এখন বেশ বিষণ্ণ হয়ে দিন কাটায়, কারণ তার মা এই পৃথিবীতে আর নেই। তার মা কিভাবে মারা গেছে সেটা আমরা প্রথম পর্বে দেখিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব। তো যাই হোক, এখন শিনিচি সিদ্ধান্ত নেয় যে সে এই পুরো শহর থেকে ওই পরজীবী বা প্যারাসাইটগুলোকে বেছে বেছে শেষ করে ফেলবে, কারণ এই প্যারাসাইটগুলোর কারণে কত শত মানুষ তাদের পরিবারকে হারিয়েছে। এদিকে পুরো শহরে পুলিশও বেশ সক্রিয় হয়ে ওঠে এবং ওই প্যারাসাইটদেরকে খুঁজতে শুরু করে। এখানে পুলিশ উরাগামি নামের এক সিরিয়াল কিলারকে ভাড়া করে আনে, যে কিনা একজন খুনি হলেও তার একটা বিশেষ ক্ষমতা ছিল। সে যে কোনো প্যারাসাইটকে দেখে চিনে ফেলতে পারত যে এটা সাধারণ মানুষ নাকি কোনো প্যারাসাইট। তাই পুলিশ এখন তাকে গাড়িতে বসিয়ে সোজা হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে তার সামনে বেশ কয়েকজন মানুষকে হাজির করা হয় এবং পুলিশ তাকে জিজ্ঞাসা করে, বলো তো এরা কি প্যারাসাইট নাকি মানুষ? তখন উরাগামি এখানকার মানুষদেরকে দেখেই বলে দেয় যে এরা সবাই সাধারণ মানুষ। কিন্তু যখন তার সামনে শিনিচিকে বসানো হয়, তখনই উরাগামি এক মুহূর্তের জন্য শিনিচির মাঝে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করে। তবে তারপর সে বেশ চিন্তায় পড়ে যায় এবং কিছুতেই বুঝতে পারে না যে শিনিচি আসলে প্যারাসাইট নাকি কোনো মানুষ। কারণ শিনিচি পুরোপুরি প্যারাসাইট নয় এবং পুরোপুরি মানুষও নয়, বরং তার ডান হাতের মাঝে শুধুমাত্র মিগি নামের একটা প্যারাসাইট যুক্ত ছিল। আর এই কারণে উরাগামি শিনিচিকে একজন সাধারণ মানুষ বলেই চালিয়ে দেয়। তো এরপর শিনিচিকে সেখান থেকে যেতে দেয়া হয়। আর এখানে শিনিচি যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে কেউ একজন তার পিছু নিয়েছে। কিন্তু এদিকে ওদিকে নজর বুলিয়েও সে কাউকে দেখতে পায় না। তাই সে চুপচাপ নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে সত্যি সত্যি কুড়ামরি নামের একজন লোক শিনিচির পিছু নিয়েছে। এই লোকটা হলো সেই প্রাইভেট ডিটেকটিভ বা গুপ্তচর, যে কিনা কয়েক মাস আগে হাসপাতালে শিনিচি এবং মিগির ছবি তুলেছিল। অন্যদিকে আমরা সেই প্যারাসাইট রাজনীতিবিদ হিরোকাওয়াকে দেখতে পাই, যে কিনা এখন শহরের মেয়র হয়ে গেছে। আর এখন এই মেয়রটা প্যারাসাইটদেরকে নিয়ে একটা বিশাল বড় দল তৈরি করে ফেলে। সেখানে রিয়োকো তামিজা নামের সেই প্যারাসাইট শিক্ষিকাও ছিল মেয়রের সঙ্গে, এবং ততদিনে সে একটা মানব সন্তানের জন্মও দিয়ে ফেলেছে। তো তখন মেয়র হিরোকাওয়া সকল প্যারাসাইটদের উদ্দেশ্য করে বলে, এখন সময় এসে গেছে, আমরা পুরো শহর থেকে মানুষদেরকে শেষ করে ফেলব। এরপরে এই পুরো শহরের উপরে শুধুই আমাদের রাজত্ব চলবে। এই কথা বলার সাথে সাথে মেয়র এটাও জেনে যায় যে এই শহরে শিনিচি নামের একটা ছেলে আছে, যে কিনা একের পর এক প্যারাসাইটদেরকে মেরে ফেলছে। তাই মেয়র তার সঙ্গীদেরকে বলে, আমাদেরকে শিনিচি আর মিগিকে মেরে ফেলতে হবে, কারণ ওরা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। কিন্তু রিয়োকো তামিজা মেয়রকে এমনটা করতে নিষেধ করে দেয় এবং সে বলে, শিনিচি আর মিগি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো শহরের মধ্যে শুধুমাত্র ওরাই এমন দুজন যারা কিনা প্যারাসাইট এবং মানুষ হওয়া সত্ত্বেও একসঙ্গে মিলেমিশে বেঁচে আছে। এখানে আমরা বুঝতে পারি যে রিয়োকো আসলে মানুষদেরই পক্ষ নিচ্ছে এবং সে মানুষদের মারতে চায় না, কারণ এখন সে একটা মানব শিশুর মা হয়ে গেছে এবং মা হবার পর থেকে তার ভেতরেও মানবিক অনুভূতিগুলো কাজ করতে শুরু করেছে। কিন্তু মেয়রের কাছে রিয়োকোর এই কথাগুলো একেবারে ভালো লাগে না এবং সে সোজা গোতা নামের একজন প্যারাসাইটের কাছে চলে যায়। গোতা কোনো সাধারণ প্যারাসাইট ছিল না, বরং এই লোকটার শরীরের ভেতরে একসঙ্গে 5টা প্যারাসাইট ছিল। তার শরীরে 5টা প্যারাসাইট থাকার কারণে সে এখন এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী প্যারাসাইটে পরিণত হয়েছে। তাই মেয়র এই ভয়ঙ্কর প্যারাসাইটকে নির্দেশ দিয়ে বলে যে শহরে শিনিচি নামের একটা ছেলে রয়েছে যে আমাদের লোকদেরকে মেরে ফেলছে, তাই তোমাকে ওই ছেলেটাকে শেষ করতে হবে। এদিকে আমরা রিয়োকো তামিজার কাছে সেই গুপ্তচর কুরোকামিকে দেখতে পাই, যে কিনা বেশ কয়েকদিন ধরে শিনিচির উপরে নজর রাখছিল। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে এই লোকটাকে মূলত রিয়োকোই শিনিচির পিছু নিতে পাঠিয়েছে। কুরোকামি রিয়োকোকে শিনিচি আর মিগির কিছু ছবি দেখায় এবং বলে যে এই শিনিচি ছেলেটা পুরো শহরের জন্য একটা বড় বিপদ হতে চলেছে, তাই আমাদের উচিত ওর ব্যাপারে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়া। কিন্তু রিয়োকো তাকে এমনটা করতে বারণ করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই কুরোকামি আসলে রিয়োকোকে পছন্দ করতে শুরু করেছে।
কিন্তু সে ঘুণাক্ষরেও জানতো না যে এই নারী নিজেই একজন প্যারাসাইট। তো এখন সেই গুপ্তচর যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন আমরা দেখতে পাই যে তার একটা মেয়েও রয়েছে এবং সে তার মেয়েকে ভীষণ ভালোবাসে। অন্যদিকে শিনিচির গার্লফ্রেন্ড সাতোমিকে দেখানো হয় যে কিনা শিনিচির উপরে বেশ রেগে আছে, কারণ শিনিচি তার কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রেখেছিল যে সে একটা প্যারাসাইটের সঙ্গে যুক্ত রয়েছে। তাই সাতোমি তার উপরে অভিমান করে এখান থেকে চলে যায়। তো এখন শিনিচি যখন বাড়িতে ফিরছিল ঠিক তখনই রাস্তায় সেই গুপ্তচর আবারও তার পিছু নিতে শুরু করে। আর খুবই দ্রুতই শিনিচি বুঝতে পারে যে এই লোকটা আমার পিছু নিয়েছে। আর এটা বুঝতে পারার সাথে সাথে শিনিচি ওই লোকটাকে ধরে ফেলে এবং তাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে, বলো কে তোমাকে আমার পিছু নিতে বলেছে? তখন সেই গুপ্তচর রিওকো তামিজার কথা শিনিচিকে বলে দেয়। আর এটা শুনে শিনিচি সেই গুপ্তচরকে বলে যে তুমি যে মহিলার জন্য কাজ করছো সে তো নিজেই একটা প্যারাসাইট। শুধু তাই নয়, সে তো প্যারাসাইটদের একজন লিডার। কিন্তু শিনিচির এই কথা সেই লোকটা একেবারেই বিশ্বাস করে না। আর এই কারণে শিনিচি সোজা রিওকো তামিজার কাছে চলে যায় এবং নিজের পকেটে একটা টেপ রেকর্ডার অন করে রাখে। এরপর সে রিওকোকে জিজ্ঞাসা করে, তুমি আমার পেছনে গুপ্তচর কেন লাগিয়েছো? তখন রিওকো তাকে বলে যে তুমি পুরো শহরের প্যারাসাইটদেরকে কেন মেরে বেড়াচ্ছ? তুমি নিজেই তো একজন প্যারাসাইট, তাই তোমার উচিত প্যারাসাইটদের মারার বদলে তাদেরকে সাহায্য করা। শিনিচি তার কথার কোনো উত্তর দেয় না এবং চুপচাপ সোজা ওই গুপ্তচরের কাছে এসে তাকে সেই টেপ রেকর্ডারটা দিয়ে দেয়। সেখানে রিওকোর বলা সকল কথাগুলো রেকর্ড হয়ে গিয়েছিল। আর সেই সাথে শিনিচি গুপ্তচরকে সাবধান করে দিয়ে বলে যে এই শহরে হাজার হাজার প্যারাসাইট লুকিয়ে রয়েছে, এমনকি এই শহরের মেয়র নিজেও একটা প্যারাসাইট। তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি এইসব জিনিস থেকে দূরে সরে যাও, নইলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, হয়তো মারাও যেতে পারো। কিন্তু এই গুপ্তচর ততদিনে রিওকোর প্রেমে পড়ে গিয়েছিল। এদিকে শিক্ষিকা রিওকো তামিজার আসল পরিচয় জানার পরে সেই গুপ্তচর কুরোকামি ভীষণ রেগে যায় এবং একাই সকল প্যারাসাইটদের মুখোশ খুলে দেবার কাজে লেগে পড়ে। এরপর সে সোজা মেয়র হিরোকাওয়ার কাছে চলে যায় এবং মেয়রের আসল সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য তার টেবিলের নিচে একটা মাইক লাগিয়ে দেয়। মাইক লাগানোর পরে কুরোকামি সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু খুব জলদি মেয়র বুঝতে পারে যে গুপ্তচর তার কথাগুলো রেকর্ড করার জন্য টেবিলের নিচে মাইক লাগিয়ে রেখেছে। এটা বুঝতে পারার সাথে সাথে মেয়র তার লোকেদেরকে নির্দেশ দিয়ে বলে ওই লোকটাকে মেরে ফেলো। মেয়রের নির্দেশ পেয়ে দুজন প্যারাসাইট কুরোকামিকে মারার জন্য তার বাড়িতে চলে যায়, কিন্তু সে তখন বাড়িতে ছিল না। আর কুরোকামিকে না পেয়ে ওই দুজন প্যারাসাইট তার ছোট্ট মেয়েটাকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কুরোকামি যখন বাড়িতে ফিরে আসে সে নিজের মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। আর এই দৃশ্য দেখে সে একেবারে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে এবং সে এটাই ভেবে নেয় যে তার মেয়েকে রিওকো তামিজাই হয়তো খুন করেছে। অন্যদিকে শিনিচি অন্য একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখনই মিকি তাকে সতর্ক করে বলে তোমার উপরে হামলা করার জন্য 5টা প্যারাসাইট একসঙ্গে এগিয়ে আসছে। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্যারাসাইট গোতো শিনিচির সামনে এসে দাঁড়ায়, যার শরীরের ভেতরে 5টা প্যারাসাইট রয়েছিল। তাকে দেখে মিগি সবকিছু বুঝে যায় এবং শিনিচিকে বলে এই লোকটার শরীরের ভেতরে 5টা প্যারাসাইট একসঙ্গে রয়েছে, এই লোকটা ভীষণ বিপজ্জনক, ওর সঙ্গে লড়াই করে আমরা কোনোভাবেই পারবো না। এই কথা শোনার সাথে সাথে শিনিচি এখান থেকে পালাতে শুরু করে আর গোতো তাকে মারার জন্য তার পিছু নিয়ে নেয়। সেই সাথে সে শিনিচির উপরে একের পর এক হামলাও করতে থাকে, কিন্তু শিনিচি নিজেকে কোনো রকমে বাঁচায় এবং ভীষণ চালাকি করে একটা গাছ থেকে উল্টো ঝুলে গোতোর মাথা একেবারে ধর থেকে আলাদা করে ফেলে। শিনিচি যখন ভাবছিল যে এই প্যারাসাইটটা হয়তো মারা গেছে, তাই সে ওখান থেকে চলে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই যে গোতোর শরীরে বেঁচে থাকা বাকি 4টে প্যারাসাইটের মধ্যে থেকে একটা প্যারাসাইট বেরিয়ে এসে তার মাথার সঙ্গে যুক্ত হয়ে যায়, যার ফলে সে আবারও জ্যান্ত হয়ে ওঠে। আর যে প্যারাসাইটটাকে শিনিচি একটু আগে কেটে ফেলে সেটাও আবারও গোতোর হাতের সঙ্গে জুড়ে যায়। এদিকে রিওকো তামিজা মেয়রের উপরে ভীষণ রেগে যায় এবং তাকে বলে ভুলে যেও না, আমি তোমাকে এই ইলেকশনে জিতিয়েছি। আর আমি যখন তোমাকে আগেই বলেছিলাম যে তুমি ওই গুপ্তচর আর শিনিচিকে মারার জন্য কোনো প্যারাসাইট পাঠাবে না, তখন তুমি এমনটা কেন করলে? কিন্তু মেয়র রিওকোর কোনো কথার জবাবই দেয় না। এখন মেয়র এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা বাকি প্যারাসাইটেরা বেশ ভালোভাবে বুঝতে পারে যে রিওকো প্যারাসাইটদের পক্ষ নেওয়ার বদলে এখন মানুষদের পক্ষ নিচ্ছে। তাই রিওকো যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন মেয়র তাকে মেরে ফেলার জন্য আরও কিছু প্যারাসাইটকে তার পিছু লাগিয়ে দেয়।
রিওকো যখন পার্কিং এরিয়াতে আসে ঠিক তখনই সে বুঝতে পারে যে মেয়র তাকে মারার জন্য লোক পাঠিয়েছে। তাই সে ওই প্যারাসাইটদের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং এক ঝটকায় 3টে প্যারাসাইটকে সে মেরে ফেলে। এরপর রিওকো যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার কোলের শিশুটি সেখানে আর নেই। তখনই তার চোখে একটা চিরকুট পড়ে এবং সে বুঝতে পারে যে ওই গুপ্তচর কুরোকামি তার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে। সে নিজের বাচ্চা হত্যার প্রতিশোধ নেবার জন্য হয়তো এমনটা করেছে। আর এটা দেখে রিওকোর ভীষণ রাগ হয়, কারণ আমরা তো সবাই জানি যে রিওকো আসলে গুপ্তচরের বাচ্চাকে মারেনি। তো যাই হোক, ওই চিরকুটে কুরোকামি রিওকোর উদ্দেশ্যে লিখে রেখেছে যে আমি শহরের কাছের ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এসো আমার সঙ্গে দেখা করো। এই খবর পেয়ে রিওকোর সাথে সাথে সেদিকে ছুটে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে ব্রিজের উপরে পৌঁছে যায়। সেখানে সে কুরোকামিকে দেখতে পায় আর ঠিক তখনই শিনিচিও সেখানে এসে হাজির হয়ে যায়। এদিকে কুরোকামি বাচ্চাটাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেবার চেষ্টা করে আর তখন শিনিচি আর রিওকো দুজনেই তাকে এমনটা করতে বারণ করে। দেখতে দেখতে সেখানে অনেক মানুষের ভিড় জমে যায় এবং পুলিশও সেখানে পৌঁছে যায়। অন্যদিকে পুলিশ ততক্ষণে এটা জেনে যায় যে মেয়র সিটি হলে অনেকগুলো প্যারাসাইটকে লুকিয়ে রেখেছে। তাই পুলিশের একটা বিশাল বড় দল মেয়রকে শেষ করার জন্য সিটি হলের দিকে রওনা দিয়ে দেয়। সেই সাথে পুলিশ পুরো শহর জুড়ে প্যারাসাইটদের খুঁজতে শুরু করে এবং এক্সরে মেশিনের সাহায্যে সাধারণ মানুষদের স্ক্যান করতে থাকে। এই এক্সরে মেশিনের মাধ্যমে যখনই পুলিশ বুঝতে পারে যে কোনো মানুষের ভেতরে প্যারাসাইট রয়েছে তখনই তাকে একপাশে সরিয়ে নিয়ে মেরে ফেলা হয়। আর এভাবেই পুলিশ অনেকগুলো প্যারাসাইটকে খতমও করে ফেলে। তো এখন পুলিশের বিশাল বাহিনী যখন সিটি হলে মেয়রের কাছে পৌঁছায় তখন মেয়র অনেক মানুষের সামনে দাঁড়িয়ে ভাষণ দিতে থাকে। সে মানুষদের বদলে প্যারাসাইটদের সুরক্ষার কথা বলতে থাকে। আর এইসব কিছু শুনে পুলিশ আর কোনো কিছু না ভেবে মেয়রকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর পুলিশ যখন পেছনে ফিরে তাকায় তখন সেখানে সেই ভয়ঙ্কর প্যারাসাইট গোতো দাঁড়িয়েছিল। তাকে দেখেই পুলিশ বৃষ্টির মতো ফায়ারিং শুরু করে দেয়, কিন্তু গোতো নিজের শরীর দিয়ে একটা শক্ত শিল্ড তৈরি করে নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ব্রিজের উপরে মানুষের ভিড়ের মধ্যে কুরোকামি যখনই রিওকোর বাচ্চাকে নিচে ফেলে দিতে যাবে ঠিক তখনই রিওকো নিজের আসল রূপে এসে কুরোকামিকে মেরে ফেলে এবং নিজের বাচ্চাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখন রিওকোর আসল পরিচয় সবার সামনে চলে আসে, তাই পুলিশ অফিসারেরা তাকে ভয়ঙ্কর মনে করে তার দিকে গুলি চালাতে শুরু করে। কিন্তু রিওকো নিজের প্রাণের পরোয়া না করে নিজের মানব শিশুটিকে আগলে রাখে এবং তার শরীরে অনেকগুলো গুলি বিদ্ধ হয়ে যায়। এতে করে রিওকো মারাত্মকভাবে আহত হয় আর সে ধীরে ধীরে হেঁটে শিনিচির দিকে এগিয়ে যায় এবং নিজের বাচ্চাটাকে শিনিচির কোলে তুলে দিয়ে বলে, তুমি ওকে একজন সাধারণ ভালো মানুষের মতো বড় করে তুলো। এটুকু বলে অতিরিক্ত গুলি লাগার কারণে রিওকো মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এরপর পুলিশ অফিসারেরা শিনিচিকে গাড়িতে বসিয়ে ইনভেস্টিগেশনের জন্য হেডকোয়ার্টার্সের দিকে নিয়ে যেতে শুরু করে। সেখানে পুলিশের অনেক বড় একটা দল দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে গোতো এসে হাজির হয় এবং সে এখন শিনিচিকে মেরে ফেলতে চায়। তাই শিনিচি পুলিশের গাড়িতে করেই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই গোতো লাফ দিয়ে তাদের গাড়ির ছাদের উপরে এসে পড়ে এবং উপর থেকেই শিনিচির উপরে হামলা করে দেয়, যার কারণে শিনিচি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজ থেকে নিচে পড়ে যায়। তবে গাড়িটা ব্লাস্ট হবার ঠিক আগ মুহূর্তে মিগি শিনিচিকে টেনে উপরে তুলে নেয় এবং তার জীবন বাঁচিয়ে দেয়। এরপর শিনিচি নিজের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের দিকে ছুটতে শুরু করে, কিন্তু গোতো এত সহজে শিনিচিকে ছাড়ার পাত্র ছিল না। সে নিজেও শিনিচিকে ধাওয়া করতে করতে ওই জঙ্গলে এসে পৌঁছায়। আর তখনই মিগি শিনিচিকে বলে, যতক্ষণ আমি তোমার সঙ্গে যুক্ত থাকবো ততক্ষণও খুব সহজে আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। তাই মিগি শিনিচিকে বলে, তুমি যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমাদের দুজনকে এখনই আলাদা হয়ে ওর উপরে হামলা করতে হবে, আর তা না হলে আমরা দুজন একসঙ্গে থাকলে ও ঠিকই আমাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে। শিনিচির কাছে মিগির কথাটা একেবারে সঠিক মনে হয়, তাই তারা দুজন আলাদা আলাদা হয়ে যায়। আর এবার গোতো শিনিচিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের একেবারে মাঝখানে পৌঁছে যায়। এখানে মিগি লুকিয়ে লুকিয়ে গোতোর উপরে হামলা করে বসে, কিন্তু গোতো খুব সহজে মিগির আঘাত আটকে দেয়। আর ঠিক তখনই পেছন থেকে শিনিচিও তার উপরে অ্যাটাক করে দেয়। তবে গোতো শিনিচির আঘাতটাকেও আটকে দেয় এবং শিনিচিকে ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে। এটা দেখে শিনিচি আর মিগি বুঝতে পারে যে এই প্যারাসাইটটা আসলে অনেক বেশি শক্তিশালী। তাই মিগি শিনিচিকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি একাই ওর সঙ্গে লড়াই করব।
কিন্তু শিনিচি কোনোভাবেই মিগিকে একা ফেলে যেতে চায় না। তবে মিগি তাকে বারবার বলে, যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমরা দুজনেই মারা পড়ব। তাই শিনিচি এখন না চাইতেও মিগিকে ছেড়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এদিকে মিগি একা একা সেই ভয়ঙ্কর প্যারাসাইটের সঙ্গে লড়াই শুরু করে দেয়। কিন্তু মিগি একা পাঁচটা প্যারাসাইটের মোকাবেলা কোনোভাবেই করতে পারে না এবং এই ফাঁকে গোতো মিগিকে মেরে ফেলে। অন্যদিকে শিনিচি তার গার্লফ্রেন্ডের সাতোমির বাড়িতে পৌঁছে যায়, যেখানে শিনিচি তখন মারাত্মক আহত হয়ে গিয়েছিল। তাই সাতোমি তার অনেক যত্ন করে। আর এখন পরদিন সকালে শিনিচি যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে দেখতে পায় যে মিগি আবারও তার ডান হাতে ফিরে এসেছে। এটা দেখে শিনিচি ভীষণ খুশি হয়ে যায়। তো এখানে আমরা এটা জানতে পারি যে আগের বার মিগি যখন শিনিচির প্রাণ বাঁচানোর জন্য তার শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল, তখন মিগি শিনিচির শরীরে নিজের কিছু সেল বা কোষ রেখে এসেছে। আর সেই কোষগুলোর সাহায্যে মিগি এখন আবারও শিনিচির হাতে ফিরে আসতে শুরু করে। আর এখন মিগিকে নিজের হাতে ফিরে আসতে দেখে শিনিচি এটা বুঝতে পারে যে ওই 5টা প্যারাসাইটওয়ালা লোকটা মিগির সিগন্যাল হয়তো এতক্ষণে পেয়ে গেছে, আরও নিশ্চয়ই এখন তাকে খুঁজে বের করে ফেলবে। তাই শিনিচি এখন নিজের গার্লফ্রেন্ডের জীবন আর বিপদে ফেলতে চায় না। তাই সে সাতোমিকে ওখানে ছেড়ে দিয়ে একা একা বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় সেই ভয়ঙ্কর প্যারাসাইট গোতো তাকে খুঁজতে খুঁজতে একদম সেখানে এসে পৌঁছে গেছে। এখন এই লোকটার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য শিনিচি দৌড়ে একটা কারখানার ভেতরে ঢুকে যায়, যেখানে ময়লা আবর্জনা পোড়ানো হতো। এখানে গোতো শিনিচির উপরে হামলা শুরু করে দেয়, কিন্তু শিনিচি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এবং একটা লোহার রড তুলে নিয়ে সজোরে গোতোর পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু এই ছোট্ট একটা লোহার রড দিয়ে ওই ভয়ঙ্কর প্যারাসাইটের কোনো কিছুই হয় না, আর সে শিনিচির উপরে পাল্টা আক্রমণ করে বসে। তবে মিগি সেই প্যারাসাইটের হামলা ঠিকই আটকে দেয়। তখনই গোতোর মধ্যে অদ্ভুত কিছু একটা হতে শুরু করে এবং একে একে সব কয়টা প্যারাসাইট তার শরীর থেকে বেরিয়ে যেতে শুরু করে, যার কারণে সে অদ্ভুতভাবে ছটফট শুরু করে দেয়। আর এটা দেখে শিনিচি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই প্যারাসাইটগুলোর হঠাৎ করে হলোটা কি। তখনই মিগি তাকে বলে যে তুমি যে লোহার রডটা ওর পেটের ভেতরে ঢুকিয়েছিলে ওই রডে অনেক ধরনের কেমিক্যাল ছিল, আর ওই কেমিক্যালগুলোর কারণে ওই লোকের শরীরের ভেতর থেকে সব কয়টা প্যারাসাইট নিজেদের বিপদ বুঝতে পেরে শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে ওই লোকটার শরীর থেকে প্রায় সবগুলো প্যারাসাইট বেরিয়ে চলে যায়, শুধুমাত্র সবচেয়ে ভয়ঙ্কর প্যারাসাইটের শরীরটা অবশিষ্ট অবস্থায় রয়ে যায়। তখন শিনিচি সেটাকে তুলে নিয়ে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দেয়, আর এভাবে অবশেষে সেই ভয়ঙ্কর প্যারাসাইটটা পুড়ে ছাই হয়ে যায়। এরপর আমরা কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই। ততদিনে সকল প্যারাসাইট মারা গেছে এবং পুরো শহরের সকল মানুষ আবারও স্বাভাবিক জীবনযাপন শুরু করে দিয়েছে। শুধুমাত্র শিনিচির কাছে এখন একটি মাত্র প্যারাসাইট অবশিষ্ট রয়ে গেছে, সে হলো মিগি। তবে একদিন মিগিও শিনিচিকে বলে যে এখন সকল প্যারাসাইট শেষ হয়ে গেছে, তাই এখন সময় চলে এসেছে আমার তোমার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার। এতে করে তুমি তোমার হাত আবারও ফেরত পেয়ে যাবে এবং নিজের ইচ্ছে মতো একটা স্বাভাবিক জীবন কাটাতে পারবে। কিন্তু শিনিচি মিগিকে কোনোভাবেই যেতে দিতে চায় না, কারণ শিনিচি আর মিগির মধ্যে ততদিনে ভীষণ সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু মিগি তাকে বলে যে আমি আর তোমার উপরে বোঝা হতে চাই না বন্ধু। এই কথা বলে মিগি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, আর শিনিচি নিজের ডান হাতটা আবারও ফিরে পেয়ে যায়। এটা দেখে শিনিচির ভীষণ মন খারাপ হয়ে যায়, কারণ সে তার সব থেকে ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছে। শিনিচি তখন অঝরে কান্না করতে শুরু করে দেয়, আর এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায় এবং শিনিচি এখন নিজের গার্লফ্রেন্ড সাতোমির সঙ্গে বেশ খুশি মনেই দিন কাটাচ্ছিল। তো একদিন শিনিচি যখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, ঠিক তখনই উরাগামি নামের সেই সিরিয়াল কিলার সেখানে চলে আসে, যে কিনা প্যারাসাইটদেরকে দেখলেই চিনে ফেলতো। সে সাতোমিকে ধরে একটা বহুতল ভবনের ছাদে একেবারে কিনারায় নিয়ে যায়, কারণ এখনও ওই খুনির চোখে শিনিচির মধ্যে একটা প্যারাসাইট নজরে পড়ছিল। কিন্তু শিনিচি তাকে বলে যে আমি এখন আর কোনো প্যারাসাইটের সঙ্গে যুক্ত নই, যেই প্যারাসাইটটা আমার সঙ্গে ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু উরাগামি শিনিচির কোনো কথাই শোনে না। সে সাতোমিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর এটা দেখেই শিনিচি নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য দ্রুত সেদিকে ছুটে যায়।
ওই খুনিকে এক ঘুষিতে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু শিনিচি যখনই সাতোমিকে ধরার জন্য হাত বাড়ায়, সাতোমি আর তার হাত ফসকে যায় আর সে সোজা নিচে পড়ে যেতে শুরু করে। শিনিচি নিজের চোখের সামনে সাতোমিকে এভাবে নিচে পড়ে যেতে কোনোভাবেই দেখতে পারে না, তাই সে নিজের চোখ দুটো বন্ধ করে নেয় এবং সাতোমির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। কিন্তু ঠিক তখনই শিনিচি তার বন্ধু মিগির গলার আওয়াজ শুনতে পায়। মিগির আওয়াজ শুনে শিনিচির সাথে সাথে চোখ খোলে এবং দেখতে পায় যে সে শক্ত করে সাতোমির হাত ধরে আছে। এরপর শিনিচি দ্রুত তার গার্লফ্রেন্ডকে টেনে উপরে তুলে নেয়, আর এখানে শিনিচি অবাক হয়ে তার ডান হাতের দিকে তাকিয়ে দেখে। আর তখনই আমরা বুঝতে পারি যে যখন আসলে সাতোমি শিনিচির হাত থেকে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই মিগি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সেই সাথে আমরা এটাও বুঝতে পারি যে মিগি আসলে কখনোই তার বন্ধুকে হয়তো ছেড়ে যাবে না, সে হয়তো তার ভেতরে অদৃশ্য হয়ে থাকবে, কিন্তু যখনই শিনিচি কোনো বিপদে পড়বে মিগি অবশ্যই সবার আগে হাজির হয়ে যাবে। তো এই অসাধারণ বন্ধুত্ব আর অদ্ভুত এলিয়েনের গল্প এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথম পার্টের মতো অতটা ইন্টারেস্টিং ছিল না বটে, কিন্তু অ্যাকশন এই পার্টে একটু বেশি ছিল, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।